এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওয়াকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস সুবা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অর্ধেক এমপি পাচ্ছেন না মনোনয়ন, কেন্দ্রে আভাস। গাজীপুর সিটির ভোটে মনোনয়ন জমা 12 জনের। ত্রিমুখী লড়াইয়ে আজমত জাহাঙ্গীর রনি। লক্ষ্মীপুরে জোড়া খুনের আসামি জিহাদি তালিকাভুক্ত সন্ত্রাসী, মামলা রয়েছে আরও 150। শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে বিদ্যুৎ বিভাগের সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ, গরমের কারণেই শর্ট সার্কিটের দাবি। হাজিরায় মানবিক পুলিশ শওকতকে অব্যাহতি, হেয় করতেই চাকুরিচ্যুতের অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে কাজ করছে সরকার। এই ধারা অব্যাহত রাখতে জাপান বরাবরের মতো পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে এক আলোচনা সভায় তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যবসায়ীদের আহ্বান জানান। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, পরাজিত হওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয় না বিএনপি। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে টোকিওর একটি হোটেলে দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় নিজ দেশে ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ চিত্র তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। গেল কয়েক বছরে বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানির সংখ্যা ক্রমাগত বেড়েছে উল্লেখ করে বিনিয়োগ আরও বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আশ্বাস দেন সব ধরনের সহায়তার। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার সরকার এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাগুলো আপনাদের সহায়তা করবে, ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে। পরে সন্ধ্যায় টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং এই ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য বলে জানান। একটা মা যখন তার সংসারটা আগলে রাখে, নিজের সন্তানদের ভালো মন্দ দেখে, আমি গোটা বাংলাদেশ বাবা মা হারিয়ে আমি বিশাল সংসার পেয়ে গেছি, সেটা আমার বাংলাদেশ। সেই মানুষের ভাগ্য পরিবর্তন করা, সেই মানুষের জন্য কাজ করা, এটাই আমার একমাত্র কাজ, আমি সেটাই করে যাচ্ছি। কাজে আমি চাই আমাদের দেশের এই উন্নয়নের ধারাটার জন্য অব্যাহত থাকে। সেপ্টেম্বর থেকে ঢাকা নারিতা ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়। এ সময় বিএনপির সমালোচনা করেন শেখ হাসিনা, বলেন পরাজিত হওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয় না বিএনপি। বিএনপি ইলেকশনটা করবে কোন মুখে বলেন? 2008-এ নির্বাচন হলো, এই নির্বাচন নিয়ে তো কারো কোনো প্রশ্ন নেই। সেই নির্বাচনে বিএনপি জামাত জোট 20 দলীয় জোট, এই 20 দলীয় জোট সিট পেয়েছিল কয়টা? 29টা। তারপরে বাই ইলেকশন একটা, 30টা। আর বাকি তো আওয়ামী লীগ এবং আমাদের 14 দল আমরা যা মহাজোট করছে আমরা পেয়েছি। একমাত্র আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চা করে, আর আওয়ামী লীগের সময় সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা থাকে। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখা 4 জাপানি নাগরিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যদের অন্তত অর্ধেকই মনোনয়ন পাবেন না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, এমনটাই ধারণা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে জয় নিশ্চিতে নির্মোহ জরিপের মাধ্যমে মনোনয়ন প্রদানে দলের সভাপতির কঠোর অবস্থানই শেষ পর্যন্ত বজায় থাকবে, এই আভাস দিচ্ছেন তারা। এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন 266 জন প্রার্থী। তাদের উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন রাজনীতিতে অপেক্ষাকৃত স্বল্প পরিচিত বা অনভিজ্ঞ। নির্বাচিত হওয়ার পর থেকে দলের প্রত্যেক সংসদ সদস্যের কাজের মূল্যায়ন করে আসছে আওয়ামী লীগ। প্রতিটি নির্বাচনী আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সম্পর্কেও বিস্তারিত মূল্যায়ন করা হচ্ছে। চলছে সবচেয়ে সম্ভাবনাময় ও উপযুক্ত প্রার্থী বেছে নেওয়ার কাজ। আমাদের নিশ্চয়ই ইভালুয়েশন হবে কাকে দিয়ে নির্বাচনে জেতা যাবে, কাকে দিয়ে জেতা যাবে না, কার পজিশন কীরকম,
নিঃসন্দেহে এগুলো ইভ্যালুয়েশন হবে। প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে মাননীয় নেত্রী সেখানে বারবার যে বার্তাটি দিয়েছেন, জনগণ থেকে যারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদেরকে আমি মনোনয়ন দেব না। বিভিন্ন বিতর্কিত কাজে যারা বিগত দিনগুলোতে জড়িত হয়েছেন, আস্থা হারিয়েছেন, সর্বোপরি জনবিচ্ছিন্ন হয়েছেন, তাদের ব্যাপারে কঠোর অবস্থানে দল। এমন কেউই মনোনয়ন পাবে না এবার। ভোট রাজনীতিতে যে যে বিষয়গুলি প্রয়োজন হয় সে বিষয়গুলিকেই মাননীয় নেত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তার প্রমাণ হলো এই যে 5 সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন। জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণের আস্থায় আছে এমন প্রার্থীই তো উনি ঠিক করবেন। বিভিন্ন বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামত দলের কঠোর অবস্থানেরই চিত্র বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। কাজেই বাদ পড়ার তালিকা এবার দীর্ঘ হবে বলেই আভাস দিচ্ছেন। তিনি বলেই দিয়েছেন আমি মুখ দেখে কাউকে এবার নমিনেশন দেব না। এটাই তো মেসেজ। ইটস এ গুড মেসেজ, ইটস দ্য ইম্পর্টেন্ট মেসেজ। যারা সংসদ সদস্য আছেন তাদের ভিতর থেকে অর্ধেকের বেশি বাদ গেলে এটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই। ওনার নানা ধরনের তথ্য উপাত্ত সংগ্রহের উইংসগুলো আছে, তো সেই ভালো প্রার্থী দেওয়ার প্রশ্নে যদি 100 বাদ যায় যাবে, যদি 150 বাদ যায় যাবে। সম্প্রতি 5 সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল ও গাজীপুরে দলের মনোনয়নে সভাপতির সুনির্দিষ্ট ও কঠোর বার্তা রয়েছে বলেও জানান নেতারা। আর এ বিষয়টিকে দলের নেতাকর্মীদের বিবেচনায় না নেওয়ার কোনো অবকাশ নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনে ৬৭,২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। বৃহস্পতিবার রাত 8:15টার দিকে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান 190টি কেন্দ্রের ফল ঘোষণা করেন। এই নির্বাচনে 14.55 ভাগ ভোট পড়েছে বলেও জানান তিনি। অন্যদের মধ্যে মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুস সামাদ পেয়েছেন 5,087 ভোট। চেয়ার প্রতীকে সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন পেয়েছেন 1,860 ভোট। আম প্রতীকে কামাল পাশা পেয়েছেন 673 ভোট আর একতারা প্রতীকে রমজান আলী 480 ভোট পেয়েছেন। এই এলাকায় আমাকে মানুষ নির্বাচিত করেছেন, বিশেষ করে কালুরঘাট সেতু প্রাণের দাবি এবং দক্ষিণ অঞ্চল পূর্বখালী দক্ষিণ অঞ্চল মানুষের যে দাবি, সে দাবির ব্যাপারে এবং আমার নির্বাচনী এলাকার জনগণের দাবি দেওয়ার ব্যাপারে আমি সংসদে সোচ্চার থাকব। নোমান আল মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তিনি নৌকা প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট ৬৭,২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গাজীপুর সিটির মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 12 জন। এর মধ্যে আওয়ামী লীগের আজমতুল্লাহ খান ছাড়াও আছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও বিএনপি ঘরানার শাহনুরুল ইসলাম রনি। ত্রিমুখী লড়াই ভোট মাঠে তৈরি করবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। গাজীপুর সিটি নির্বাচনে অন্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং বিএনপি সমর্থিত পরিবারের শাহনুর ইসলাম রনি। শাহনুর ইসলাম রনি বিএনপির পদাধিকারী কোনো নেতা না হলেও গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকারের ভাতিজা হওয়ায় চাচার পরিচয়কে ভোটের মাঠে কাজে লাগাতে চাইছেন তিনি। সাধারণ মানুষের ভালোবাসা আমার বাবার প্রতি, আমার বড় চাচার প্রতি, আমার পরিবারের প্রতি যতটুকু পেয়েছি আমি শতভাগ আশাবাদী। সরে যাওয়ার কোনো পথ নাই। যদি আমাকে সরে দেওয়া হয় তাহলে উপরে আল্লাহ আছে, নিচে গার্জিয়ানরা আছেন, তারা বুঝবেন। কিন্তু আমি সর্বশেষ পর্যন্ত আমার জীবনের ঝুঁকি যতটুকু আছে আমি শেষ পর্যন্ত এই শহরের মানুষকে নিয়ে আমি লড়তে চাই। রনি ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভোটের মাঠে থাকায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয় সহজ হবে না বলছেন স্থানীয়রা। তবে দল ঐক্যবদ্ধ থাকায় নৌকার বিজয়ে কোনো সংকট দেখছেন না নেতারা। অপেক্ষা করেন, 8 মে পর্যন্ত প্রত্যাহারের সময় আছে, এর মধ্যে দেখা যাবে কি হয়। তাদের ভুলভ্রান্তি সংশোধন হতে পারে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গাজীপুর আওয়ামী লীগ। গাজীপুর সিটির 57টি ওয়ার্ডে মোট ভোটার 11,84,000। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
19 জন সহকারী রিটার্নিং অফিসারকে নির্বাচন কমিশন নিয়োগ করেছে একজন রিটার্নিং অফিসারের নেতৃত্বে। এছাড়া এখানে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা আচরণবিধি যেন প্রার্থীরা যথাযথভাবে প্রতিপালন করেন সেই জন্য কার্যক্রম গ্রহণ করেছি অলরেডি। আগামী 30 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 8 মে। পরদিন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি ও তার বাহিনীর দাপটে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে দলীয় নেতাকর্মীরা। জমি দখল, চাঁদাবাজি, হামলা মামলায় নানা অভিযোগ তার বিরুদ্ধে। তালিকাভুক্ত ডাকাত থেকে প্রথমে জামায়াত নেতা, পরে যোগ দেন আওয়ামী লীগে। এখনও তালিকাভুক্ত সন্ত্রাসী এই জিহাদি। আবুল কাশেম ডাকাত থেকে যোগ দেন জামায়াতের রাজনীতিতে। 1998 সালে জামায়াত ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তার ত্রাসের রাজত্বের উত্থান, গড়ে তোলেন জিহাদি বাহিনী। সবশেষ মঙ্গলবার যুবলীগ ও ছাত্রলীগের 2 নেতাকে গুলি করে হত্যার নেপথ্যেও তার নাম। ঘটনার পর থেকে দলবল নিয়ে পলাতক জিহাদি। দলবল দিয়ে আমার পায়রা বাজছে, আমি আবুল কাশেম জিহাদির পার্টি চাই। এই এলাকাতে যেন কোনো সন্ত্রাস বাহিনী না ঢুকতে পারে, আবুল কাশেম জিহাদির কোনো বংশধর যেন না থাকতে পারে। 2 বার নৌকার টিকিট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও গত নির্বাচনে হেরে যান। সেই ঘটনার জেরেই 2 নেতাকে হত্যা বলে দাবি বর্তমান চেয়ারম্যানের। বিভিন্ন মামলা হামলা জড়ায় যায়, নিজেকে সেভ করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছে। আওয়ামী লীগের নিরীহ প্রাণগুলোকে হত্যা করেছে। এর আগে 4টি হত্যা সহ 1.5 ডজন মামলার আসামি তিনি। এসব অপরাধের বিচার না হওয়ায় বেপরোয়া জিহাদি ও তার সহযোগীরা। এলাকাবাসী বারবারই কিন্তু এগুলা দেখতেছে আর এগুলা হচ্ছে, কিন্তু এগুলার একদম যে কোনো পরিত্রাণ, কোনো ব্যবস্থা প্রশাসনিকভাবে আমরা কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তি পর্যন্ত পাইনি। আমাদের ফ্যামিলির এদেরকে কে নিরাপত্তা দিবে? প্রশাসনকে বলেন আমার ফ্যামিলির প্রত্যেকটা লোককে নিরাপত্তা দিতে। বর্তমানে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এই জিহাদি। এমন সন্ত্রাসী কিভাবে দলের শীর্ষ পদে থাকে তার উত্তর দিতে পারেননি আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে যত তাড়াতাড়ি গ্রেপ্তার করে তাদের আইনের আয়ত্তে আনা যায়। যত বড় সন্ত্রাসী হোক ছাড় পাবেন না উল্লেখ করে পুলিশ সুপার জানিয়েছেন, আবুল কাশেম জিহাদি ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। আমরা তাদের মধ্যে একজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর বাকি কাউকে আমরা শনাক্ত করতে সক্ষম হইনি। তো তারা যেখানেই থাকুক না কেন আমরা সেই শনাক্ত করব এবং আইনের আওতায় নিয়ে আসব। কাশেম ডাকাত নামে পরিচিত জিহাদি জামায়াতের রাজনীতিতে যোগ দেওয়ার পর রকেট লঞ্চার চালানো সহ নানা কারণে পরিচিত হয়ে ওঠেন জিহাদি কাশেম নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতি করে নিম্নমানের বৈদ্যুতিক তার সরবরাহ করা হচ্ছে কিনা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন দুদক। বিদ্যুৎ বিভাগের কেনাকাটায় অনিয়মের অভিযোগ নিয়মিত পাচ্ছে তারা। তবে তীব্র গরমের কারণেই শর্ট সার্কিট হচ্ছে বলে মনে করছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। গত 3.5 মাসে দেশ জুড়ে মার্কেট সহ বিভিন্ন স্থানে একের পর এক আগুনের ঘটনা ঘটছে। এসব অগ্নিকাণ্ডের মূল কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুনের কারণ নাশকতা বলেও সন্দেহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেন, আগুনের ঘটনাগুলোর মূল কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। প্রচণ্ড গরমে বৈদ্যুতিক তার উত্তপ্ত হয়ে শর্ট সার্কিট হচ্ছে। গরমের জন্য তারের যে শক্তি সেটা কিন্তু কমে যায় এবং সেই জন্য কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা থাকে। দুদক বলছে, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কেনাকাটায় নিম্নমানের যন্ত্র ও তারের ব্যবহারের অভিযোগ আসছে নিয়মিত। এসব অভিযোগের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। বিদ্যুতের তারের টেন্ডার নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখবে দুদক। আমাদের কাছে কিছু কিছু তথ্য আসা শুরু হয়েছে। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে এই ধরনের কাজে দুর্নীতি ঘটেছে কিনা, অর্থাৎ সরকারের আর্থিক অপচয় হয়েছে, একই সাথে এটা পরবর্তীকালে দুর্ঘটনার সৃষ্টি করছে। কাজে এই বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ। কাজে আমরা দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারটি অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করবে। দুদক বলছে, দুর্নীতি কেবল দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে না, পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো প্রাণঘাতী ঘটনাও হতে পারে।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। এজন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং বাড়তি বিনিয়োগ দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। আগামী বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থ বরাদ্দের দাবিও তাদের। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত বাংলাদেশ এনার্জি প্রসপারিটি শিরোনামের এক সম্মেলনে এসব কথা বলা হয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কখনো প্রবল বন্যা, নদী ভাঙন, কখনো তীব্র খরায় ফসলের ক্ষতি। জলবায়ু পরিবর্তনের এসব নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে বাংলাদেশের মতো নিম্নাঞ্চল, যা টেকসই উন্নয়নের পথে বড় বাধা। কার্বন নিঃসরণ কমাতে 2041 সালের মধ্যে 40% পর্যন্ত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছে সরকার। যদিও গত দশকে এ ধরনের 3% বিদ্যুৎ নিশ্চিত করা গেছে। তাই আগামীতে লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। পরিবহন, শিল্প, কৃষি এবং সেবা খাতে যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছেন তারাও তাদের মনোভঙ্গি পরিবর্তন করে তাদের এই কাঠামোটিকে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে উত্তরণ করে তারা আগামী দিনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন, আমরা এটা আশা করি। জীবাশ্ম জ্বালানি আমদানিতে বড় অঙ্কের ঋণে বাংলাদেশ। আলোচকরা বলেন, উন্নয়নকে টেকসই করতে আমদানি নির্ভরতা কমাতে হবে। দেশের 13 লাখ সেচ পাম্প সৌর বিদ্যুতে চালাতে পারলে 12 থেকে 15% ডিজেলের চাহিদা কমবে। সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুতের জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ করছেন, সুনির্দিষ্টভাবে ঘোষণা চাই, যেন বাজেটের পরে আমাদের চিৎকার না করতে হয় যে আপনারা ফসিল ফুয়েলের ব্যবসাদারদের উপকার করার জন্য আপনি বরাদ্দ সৌর বিদ্যুতের দেননি। এ অঞ্চলের কয়েকটি নদীর প্রবাহ ব্যবহার করে 60 থেকে 70 হাজার মেগাওয়াট পর্যন্ত জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এজন্য আঞ্চলিক সহযোগিতা ও যৌথ বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলোচনা চলছে, কিন্তু এটা বাস্তবে রূপ নেবে কিনা আমি জানি না, সন্দিহান। কারণ একটা হচ্ছে রাজনীতি। এই অঞ্চলে আমরা দীর্ঘদিন কাজ করেছি। রাজনীতিবিদরা অনেক সময় আগ্রহী হন, অনেক সময় হয়তোবা দিবেন বা বলেন, কিন্তু এই উপমহাদেশে ব্যুরোক্রেসি হচ্ছে সবচেয়ে নীতি নির্ধারক। আসলে দেশে বর্তমানে 65 লাখ সোলার হোম সিস্টেম আছে। জমি স্বল্পতার চ্যালেঞ্জ মোকাবিলা করে সৌর বিদ্যুতের উৎপাদন আরও বাড়াতে সরকারি বেসরকারি ভবনের ছাদ ব্যাপকভাবে ব্যবহারের তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ওয়াসার পানিতে বেড়েছে লবণাক্ততা। এতে মানবদেহে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। ছড়িয়ে পড়ছে চর্মরোগ ও ডায়রিয়া। তবে বৃষ্টি হওয়ার আগে এর সমাধানের কোনো পথ দেখছে না ওয়াসা। 2 মাস ধরে চট্টগ্রামে ওয়াসার সরবরাহ করা পানিতে পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত লবণাক্ততা। শুরুর দিকে এই পানি ফুটিয়ে পান করা গেলেও এখন তাও সম্ভব হচ্ছে না। লবণাক্ততার পাশাপাশি পানিতে দেখা দিয়েছে আঠালো ভাব, বদলে গেছে পানির রং। ফলে এই পানি খাওয়া তো যাচ্ছেই না, ব্যবহারও করা যাচ্ছে না দৈনন্দিন কাজে। লবণাক্ত পানি পান করে ডায়রিয়া ও নানা ধরনের চর্মরোগও দেখা দিচ্ছে। ফলে অনেকেই কিনে খাচ্ছেন পানি। নিয়মিত পানির বিল পরিশোধ করেও এ ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী। আমাদের স্কিনের মধ্যে কেমন চুলকানি, ফুসকুড়ি এগুলো তো আছেই। তাছাড়া খাবার পানি নিয়ে তো কোনো টেস্টই পাচ্ছি না, তো বাধ্য হয়ে আসলে খেতে হয়। টাকা ছাড়া তো আর আমরা ওয়াসাকে থেকে পানি নিচ্ছি না, কারণ ওদের দায়িত্ব। আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, এটার জন্য তো ওরা দায়ী। বাচ্চারা, বড়রা, সবাই, এমনকি মুখ পর্যন্ত কেমন জানি একটা খসখসে পানি খেতে গেলে। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে নগরীর হাসপাতালগুলোতে 20 থেকে 25% পর্যন্ত বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। লবণাক্ত পানি পান করায় শরীরে বাড়ছে সোডিয়ামের পরিমাণ, যার বড় শিকার শিশুরা। এটা ব্রেন থেকে শুরু করে কিডনি পর্যন্ত সব সিস্টেমকে এফেক্ট করতে পারে, এবং যদি এই সমস্যা দীর্ঘমেয়াদী হয় এটা কিন্তু আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করতে পারে। ওয়াসা বলছে, হালদা ও কর্ণফুলীর উজান থেকে আসা পানি প্রবাহ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বর্তমানে বাঁধের 16টি জলকপাটের মধ্যে একটি দিয়ে পানি আসছে কর্ণফুলীতে। ওয়াসার ইনটেক পয়েন্টে জোয়ারের উচ্চতা অন্যান্য বছরের চেয়ে বাড়ায় পানিতে বেড়েছে লবণের পরিমাণ। আপনার কাপ্তাইতে বৃষ্টি কম হওয়াতে এবং নুসাই পাহাড়ে বৃষ্টি কম হওয়াতে পানির চাপ খুব কম, ফলে এই জোয়ারের পানিতে স্যালিনিটি বা লবণাক্ততা আমাদের হালদা নদীতে ঢুকে যায় প্রচুর পরিমাণে। এর উপরে যে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কর্ণফুলী, ওইটা পর্যন্ত যায় না। তো এর ফলে আমরা এখন এখানে কন্ট্রোলের বাইরে চলে যাই, আমরা কন্ট্রোল করতে পারি না। ওয়াসার 4টি পানি শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা গড়ে 46 কোটি লিটার। তবে এখন লবণাক্ততার কারণে এই উৎপাদন কমিয়ে 42 কোটি লিটারে আনা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহের শৈলকুপার বেশিরভাগ নলকূপ অচল হয়ে পড়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এতে দৈনন্দিন কাজ ছাড়াও ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শৈলকুপার প্রতি বাড়িতেই রয়েছে নলকূপ, তবে এসব হস্তচালিত নলকূপের 60 থেকে 70 ভাগই অচল হয়ে পড়েছে। মূলত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপের মতো অগভীর সেচ যন্ত্র দিয়ে পানি তোলা যাচ্ছে না। এতে দৈনন্দিন কাজ ছাড়াও ব্যাহত হচ্ছে কৃষিকাজ। প্রতি বছরই ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংকটে ভুগতে হয়। আমরা পাড়ার থেকে 2-8টা কলে পানি উঠছে, সে কল থেকে পানি আনতেছি। আমাদের গোসল করা কষ্ট, খাওয়ার পানির কষ্ট, গরু বাছুরি খাওয়ার কষ্ট। এখন ধান লাগাবো, ধানের পরে পানির ব্যবস্থা নাই, পাতো দিতে পারতেছি না, এবং পাট যা বোনা হয়েছে তা পোকায় খেয়ে যাচ্ছে। সংকট সমাধানে গভীর নলকূপ খননের উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ। সম্পূর্ণ ফ্রি টিউবওয়েল জনগণের জন্য সরবরাহ করব, যাতে শুষ্ক মৌসুমে জনগণ এই পানির সুবিধাবিধি নিশ্চিত তারা পানি পান। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে পানির স্তর 20 থেকে 25 ফিটের নিচে নেমে গেলে হস্তচালিত নলকূপে পানি ওঠে না। শৈলকুপায় পানির স্তর এরই মধ্যে 30 ফুটের নিচে নেমে গেছে। অল্প গভীরতায় নলকূপ স্থাপন করে বিধায় এই মুহূর্তে তাদের টিউবওয়েলগুলো অকেজো হয়ে গিয়েছে। তবে নলকূপ স্থাপন সংক্রান্ত যে কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হলে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর সর্বদা তাদেরকে টেকনিক্যাল পরামর্শগুলো দেবে। শৈলকুপায় সরকারি নলকূপ রয়েছে 6000, তবে অকেজো নলকূপের সংখ্যা জানা নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাকরি হারিয়েছেন মানবিক পুলিশ শওকত হোসেন। বিভাগীয় মামলা থাকায় 71 দিন অনুপস্থিতির কারণে তাকে চাকরিচ্যুতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শওকতের অভিযোগ, এর আগে একাধিকবার পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করা হয়নি। 12 বছর আগে চট্টগ্রামে অসহায় দুস্থ চিকিৎসা সেবা দিয়ে আলোচনায় আসেন পুলিশ কনস্টেবল শওকত হোসেন। সেই থেকে মানবিক কাজে মন জয় করেন মানুষের। এর ধারাবাহিকতায় 2019 সালে মানবিক পুলিশ ইউনিট গঠন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে যার হাত ধরে এর যাত্রা শুরু, অনুপস্থিতির কারণে চাকরি হারালেন তিনি। আমার ব্যক্তিগত অভিমান থেকে আমার চলে যাওয়া, আমি এখানে কারো কোনো দোষ দেই না। সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে যাতে আরও বেশি মানবিক হওয়ার তৌফিক দান করে। শওকতের দাবি, একাধিকবার পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। তাকে হেয় করতেই গড় হাজিরার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে। 71 দিন গড়হাজির জন্য তো একটা মানুষকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এটা কখনোই হতে পারে না। তবে আমাকে সুন্দর মতো বিদায় দিতে পারত। আমার কোনো ইচ্ছা বা আগ্রহ দ্বিতীয়টি কোনোভাবেই নেই। আমি নিজের মতো করে নিজেকেই গুটিয়ে নিয়েছি। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বলছে, 71 দিন অনুপস্থিতির বিষয়ে বারবার নোটিশ দেওয়ার পরেও কোনো উত্তর দেননি শওকত। বিভাগীয় মামলা থাকায় এক পর্যায়ে তাকে চাকরিচ্যুতের সুপারিশ জানান তদন্ত কর্মকর্তা। 2-3বার বারে নোটিশ দেওয়া হচ্ছিল, সেগুলা কোনো নোটিশের কোনো উত্তর দেয় নাই। তখন যেটা আমাদের ডিপার্টমেন্টের নিয়ম, সেটা কনস্টেবল হোক বা উপরে যেই হোক, সেটা তাকে যখন এই নোটিশের উত্তর দিচ্ছিল না সে, তখন একতরফাভাবে তাকে আর কি চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেছে। এদিকে চাকরিচ্যুতির আদেশের বিষয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে কনস্টেবল শওকতের। রাকিব উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দুর্জয় অবন্তিকার মৃত্যুর পর বেলির ঘরে এসেছে নতুন অতিথি। এই 2 শাবকের একটি সাদা অ্যালবিনো। এ নিয়ে দেশে এমন বাঘ রয়েছে 7টি। এদের জন্ম মিরপুর, চট্টগ্রাম চিড়িয়াখানা ও সাফারি পার্কে। বাঁচিয়ে রাখতে 2 থেকে 5 বছরের মধ্যে এদের সুস্থতা নিশ্চিত করতে বলছে গবেষকরা। দিচ্ছেন বিশেষ পরামর্শ এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। পাইপলাইনে গভীর সমুদ্র থেকে দ্রুত জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং SPM প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে এই অবকাঠামোটি ব্যবহার করা যাবে বলে আশা করছে BPC। এতে বছরে প্রায় 1000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বাড়বে 15 দিনের জ্বালানি মজুদের সক্ষমতা। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত ঝুঁকি এড়াতেও ভূমিকা রাখবে প্রকল্পটি।
দেশে প্রতি বছর পরিশোধিত ও অপরিশোধিত মিলে মোট ৬০ লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয়। গভীর সমুদ্রে তেলবাহী বড় ট্যাঙ্কার রেখে ছোট ছোট ট্যাঙ্কারে খালাস করতে হয়। এতে সময় লাগে ১২ দিন, লাগে বাড়তি পরিবহন খরচ, হয় অপচয়ও। এসব সমস্যা এড়াতে ২০১৫ সালে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়, যেখানে চীনের এক্সিম ব্যাংকের ৪,৫০০ কোটি ঋণসহ মোট ব্যয় ৬,৫০০ কোটি টাকা। সবশেষ তথ্য মতে মহেশখালীতে বয়া, জেনারেটর, পাম্প স্থাপনের পাশাপাশি সমুদ্রের তলদেশে ১৩৫ কিলোমিটার পাইপলাইন বসানো শেষ। পতেঙ্গা পর্যন্ত স্থলভাগে ৮৫ কিলোমিটার লাইনের কাজও শেষ দিকে। কমিশনিং, প্রি কমিশনিংয়ের জন্য চলছে পরীক্ষা নিরীক্ষাও। কিছু ভৌত কাজের পর জুন মাসেই পুরো প্রকল্প বাস্তবায়নে আশাবাদী বিপিসি। বর্তমান যে তেল খালাসের যে অবস্থাটি, যদি আমরা ক্রুড অয়েলের কথা বলি, এটি প্রায় ১১ থেকে ১২ দিন লাগে। এইখান থেকে আমরা বেরিয়ে আসব এবং এখন লাগবে হলে সব মিলে আমাদের ৪৮ ঘন্টার মতো। এতে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, কারণ এর বড় অংশটাই আমাদের বিদেশি সাপ্লাইয়ারদেরকে দিতে হতো। এটা আমাদের একটা এস্টিমেট রাফ, যে প্রায় বছরে ৮০০ কোটি টাকা মিনিমাম আমাদের এখানে সাশ্রয় হবে। সবচেয়ে বড় কথা হলো যে রিয়েল টাইম অপারেশন সেটা আমাদের সম্পাদিত হবে। মহেশখালীতে ৯০ একর জায়গায় ৬টি স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। পরিশোধিত জ্বালানি তেলের ৩ ট্যাঙ্কে মোট ধারণ ক্ষমতা ১.৫ লাখ ঘনমিটার। বাকিগুলোতে অপরিশোধিত তেল মজুত করা যাবে মোট ৯০,০০০ ঘনমিটার। এসপিএম প্রকল্পের মাধ্যমে ১৫ দিনের জ্বালানির মজুত সক্ষমতা বৃদ্ধিকে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এটি আসলে পরিবেশগত দিক থেকেও আসলে সাশ্রয়ী, এবং এই মাদার ভেসেলের মাধ্যমে এই লোডিং আনলোডিং এর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়। অনেক সময় ভেসেলগুলো ডুবে যায়, তো ডুবে গেলে কিন্তু আসলে এই যে সমুদ্রের যে প্রতিবেশ সেটি কিন্তু ক্ষতি হয়ে থাকে। সুতরাং এইভাবে যদি আসলে আমরা সিঙ্গেল পয়েন্ট মুরিং এর মাধ্যমে পাইপলাইনের মধ্যে দিয়ে আসলে এই জ্বালানিটাকে আনলোড করি, তাহলে সেই ক্ষেত্রে আসলে এই ঝুঁকিগুলো থাকে না। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণ হলে বছরে জ্বালানি পরিশোধন করা যাবে ৪৫ লাখ টন। বিপিসি বলছে এসপিএম প্রকল্পটি পরিশোধন ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখতে সক্রিয় ভূমিকা রাখবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার নিত্যপণ্যের দরদাম নিয়ে জানতে চাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, ঈদের পরও ব্রয়লার মুরগির দাম বাড়ার অভিযোগ আসছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন সেটিও জানাবেন। দেখুন, আসলে আপনি যে বিষয়টা বলছেন সেটা কিন্তু পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে রাজধানীর বাজারগুলোতে। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছে। এই প্রথমে এই চিত্র যদি আপনাকে দেখায়, যেহেতু ঈদের পরে প্রথম শুক্রবার এবং সেই জন্য বাজারে ক্রেতা সমাগম উপস্থিতি অন্য সময়ের তুলনায় কিছুটা হলো কম, তবে ক্রেতা উপস্থিতি কম হলো বাজারে কিন্তু দামের কিন্তু কোনো কমতি নেই। আমরা যদি বিশেষ করে মানুষের এখন সবচেয়ে বেশি নজর ব্রয়লার মুরগির দিকে, এবং সেখানেই কিন্তু সবচেয়ে বেশি দাম গুনতে হচ্ছে। ক্ষেত্রে রোজা শুরু থেকে ব্রয়লার মুরগির দামে যে অস্থিরতা, মাঝখানে কয়েকদিন একটু কমলেও সেটা কিন্তু এখনো চলমান। অর্থাৎ রোজার সময় যে চড়া দামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল সেটা কিন্তু এখনো সেই একই দামে ঈদের পরেও বিক্রি হচ্ছে। আমি যদি দামটা আপনাকে বলি, সেক্ষেত্রে ব্রয়লার মুরগির প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগির কেজি ৩৬০ থেকে ৩৭০ টাকা। আর দেশি যে মুরগিটা দেশে যাচ্ছে সেটা ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যদিও সেই কতটুকু আসলে দেশি সেই বিষয়ে ক্রেতা সাধারণের সন্দিহান। এবং এর ডিমের দামও কিন্তু বাড়তে, ডিমের প্রতি ডজনে ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা, এবং মহল্লার দোকানে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। আর এই দামটা কেন বাড়তে, সেই বিষয়ে যারা এখানে বিক্রেতা তারা যেটা বলছে যে এখান থেকে পাইকারদের কাছ থেকে তারা কিনে আনে, সেখান থেকে বাড়তি দামে তারা বিক্রি হচ্ছে। আর মূলত যেটা হচ্ছে যে ঈদের সময় এই বন্ধ থাকার কারণে সরবরাহ ব্যবস্থাটা ঠিক মতো হয় না। তারা বলছে যে দোকানটা কয়েকদিন হলো খুলেছে এবং তারা কিন্তু নতুন পণ্য আনে নাই, বা যেখানে খামার থেকে আনে সেখানেও কিন্তু পর্যাপ্ত মানুষের যে চাহিদা সেটা অজুহাতে এবং মানুষের যে চাহিদা সেটাকে পুঁজি করে এই বাড়তি দামটা নিচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। আর ডিমের দামটা যদি বলা হয়, সাধারণত আমরা দেখেছি বা বাজার ঘুরে রমজান মাসে কিন্তু ডিমের চাহিদাটা তুলনামূলক একটু কম থাকে, এবং সেক্ষেত্রে ১২০ টাকা ডজনে কিন্তু বিক্রি হচ্ছিল। এবং রোজার শেষে ডিমের চাহিদাটাও বেড়েছে, এবং এই বাড়তি চাহিদার সাথে পাল্লা দিয়ে দামটাও বেড়েছে। এই কারণ বাজারে কিন্তু ১৩০ টাকা যে ফার্মের লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে, যেটা মহল্লা দোকানে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি
স্বস্তি দিচ্ছে আসলে সবজির দামে যেটা ছিল সেটা কিন্তু রোজার মধ্যে কিন্তু 40 টাকা কেজি দরে এই যে গড়ে যে সবজিটা কেনা যাচ্ছিল সেটা কিন্তু এখন কিন্তু সেই সবজির দামটা গড়ে প্রায় 50 টাকার মধ্যে কিনতে হচ্ছে। আসলে ঈদ শেষে মানুষ আসলে একটু সবজির স্বাদ নিতে চায় এবং এই দামটাও সেই কারণে বেশি, বিক্রিটাও বেশি। আর পাশাপাশি যদি বলা হয় সয়াবিন তেল, চিনি, চাল, এই সংকট কিন্তু এই যে পণ্যের দামগুলো কিন্তু আগের মতোর একটি উচ্চ, যেটা কমার কোনো লক্ষণ নাই। তবে চিনির যে সংকটটা সেই সংকটটা কিন্তু এখনো কাটে নাই, অর্থাৎ সরকার যে নির্ধারিত দামটা ছিল 109, 104 সেই দামে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। সরবরাহ সংকটের জন্য দামটাও বেশি, যেটা ঈদের 2 দিন আগে থেকে ছিল। মূলত এক কথা আপনাকে বলা হয় ঈদের পরে খুব একটা স্বস্তি মিলছে না কাঁচা বাজারে, ব্রয়লার মুরগির ডিমের দামটাও চড়া। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার পরিস্থিতি থেকে সর্বশেষ। নিত্যপণ্যের বাজার দর নিয়ে রাজধানীর কারওয়ানা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুরে মালবাহী ট্রেনের 7টি বগির লাইনচ্যুত হয়েছে। অতিরিক্ত গরমে রেল লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আপলাইন বন্ধ থাকলেও ডাউন ট্রেন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার জানান, বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দারিয়াপুর অতিক্রম করার সময় 7টি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। লাইন গরম হয়ে গেছে, তো গরম হয়ে যাওয়ার কারণে লাইন বাঁকা হয়েছে, বাঁকা হওয়ার কারণে এই ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। এক লাইন ডাউন লাইন ক্লিয়ার আছে, আপ লাইন ব্লক আছে। এখন রিলিফ ট্রেন আসবে, এখন রিলিফ ট্রেন এসে কাজ শুরু করবে আর কি। দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজবাড়ী ও যশোরে বজ্রপাতে 2 শ্রমিক সহ 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাস্তান বাজার এলাকার একটি আম বাগানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে বাগানে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে শাহিন ও অসীম নামে 2 শ্রমিক মারা যান। আহত 2 শ্রমিকের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য একজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে বজ্রপাতে সাতক্ষীরা সদরে 1 যুবক ও কলারোয়ায় 1 কৃষক মারা গেছেন। এছাড়া যশোরে 1 জন ও রাজবাড়ীতে 1 যুবক মারা গেছেন। টানা দাবদাহের পর রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি নেমেছে। এতে তাপমাত্রা কমায় স্বস্তিতে রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা সহনীয় থাকবে কয়েকদিন। এছাড়া মাসের শেষ ও আগামী মাসের শুরুতে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। অবশেষে বৃষ্টি, তাতে যেন প্রাণ ফিরে পেয়েছে রাজধানী। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে তা এনে দিয়েছে স্বস্তি। গত 2 দিন গরম ছিল, প্রচণ্ড ব্যবসা। এখন হঠাৎ করে এই বৃষ্টিতে স্বস্তি লাগছে, ভালোই লাগছে। এখন বৃষ্টির কারণে ঠান্ডা পড়ছে, অনেক ভালো লাগতেছে, যার কারণে যে এখন আমাদের কোচিংয়ে যাওয়া আসাটা ইজি হয়ে গেছে। এই গরমের ভিতর তো অনেক কষ্ট লাগতো, দিনভর অনেক গরমে ছিলাম, তাই অনেক পিয়া লাগছে, অশান্তি লাগছে। এখন আল্লাহর মতো খুব ভালো বৃষ্টি হওয়ার কারণে। বৃহস্পতিবার বিকেল 5:30টার পর রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিস ফেরত মানুষ। অফিস টাইমে ছুটি হতে আমাদের ভোগান্তির যে আসলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমাদের ছুটির টাইম আমরা বের হব, এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কাদা হচ্ছে, ঠিক আছে, এজন্য আমাদের আসলে ভোগান্তির সীমা নেই। এদিকে ঝড় ও বৃষ্টির পর কমেছে তাপমাত্রা। আগামী 2-1 দিন তাপমাত্রা সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসের শেষ আগামী মাসের শুরুতে সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহটা কালকে অনেক জায়গা থেকে অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে, কারণ কি আজকে বৃষ্টিটার কারণে। কিন্তু কালকে থেকেই আমাদের সারা দেশে কিছু কিছু জায়গায় আবার বৃষ্টি হতে পারে, 28, 29, 30। তবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসের শুরুর দিকে আমাদের সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আজকে যে টেম্পারেচারটা কমে আসছে, তো ওই রকম টেম্পারেচার বাড়ার তেমন একটা সুযোগ নেই। রাজধানীতে ঘন্টায় 74 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত আনে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশাখ আসতেই গোপালগঞ্জের পথে প্রান্তরে গাছে গাছে রাশি রাশি কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। গ্রীষ্মের রুদ্ররূপকে ছাপিয়ে অপার লাল আভা দৃষ্টিসীমায় ছড়িয়েছে মুগ্ধতা। সাথে রাধাচূড়া, সোনালু ও জারুলের বেগুনি আভা তপ্ত দিনে এনে দিয়েছে প্রশান্তির পরশ। গ্রীষ্মের রুদ্ররূপ কখনো খরতাপে পোড়ায়, কখনো চলে কালবৈশাখীর তাণ্ডব।
এরই মাঝে অনন্য হয়ে ধরা দেয় কৃষ্ণচূড়ার লাল আভা। হঠাৎ কেড়ে নেয় পথিকের নজর। গোপালগঞ্জ শহরের কোর্ট এলাকা, কুয়াডাঙ্গা, শেখ কামাল স্টেডিয়াম, মান্দারতলা সহ বিভিন্ন সড়কের গাছে গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া। চৈত্রের শেষ দিক থেকে দেখা মিললেও বৈশাখের শুরুতে সবুজের মাঝে ছড়িয়ে পড়ে রক্তরাঙা রূপ। শুধু কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া, সোনালু, জারুল ফুলের রঙিন সৌন্দর্য দৃষ্টিসীমায় প্রশান্তি এনেছে নগরবাসীর। আমি যখন কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকাই, আমি মোহিত হয়ে অবাক হয়ে ভাবি, ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি এই কৃষ্ণচূড়া ফুল। ঠিক এই সময়টাতে যে কৃষ্ণচূড়া ফুল, এটা এই ফুলে দেখে হঠাৎ করে চোখ জুড়িয়ে যায়। এই প্রকৃতির সাথে জারুল ফুলটা অনেক সুন্দর যায়। চলতি পথে সৌন্দর্যের পাশাপাশি শীতল ছায়ার পরশও জুড়িয়ে দেয় প্রাণ। তবে দিন দিন কমছে এসব গাছের সংখ্যা। আরও বেশি করে এ ধরনের গাছ রোপণের আহ্বান নগরবাসীর। প্রত্যেকটা ঋতুতেই প্রকৃতি তার নিজস্ব পরিবর্তন আনে, তো আমাদেরকে এই পরিবেশকে নিজেদেরভাবে বর্ণাঢ্যভাবে সাজিয়ে নিতে হয়। আমরা চাই যে বিদেশি প্রজাতির গাছের পরিবর্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অফিসের আঙিনা আবার ভরে উঠুক এই দেশীয় প্রজাতির ফুলে। সাধারণত এপ্রিল থেকে ফোটে কৃষ্ণচূড়া। রুদ্র বৈশাখে এনে দেয় নান্দনিকতার ছোঁয়া। নজরকাড়া সৌন্দর্যের পাশাপাশি কৃষ্ণচূড়ার রয়েছে নানা ভেষজ গুণও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু পরিবর্তনের কারণে 10 বছরে 2,72,000 কোটি টন বরফ গলেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশ্বের হিমবাহ সম্পর্কে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপের ক্রায়োস্যাট মহাকাশযান দিয়ে ট্র্যাক করা হয়েছে পৃথিবীর 2 লাখের বেশি হিমবাহ। এতে ধরা পড়ে দ্রুত গতিতে গলতে থাকা হিমবাহের তথ্য। বৈশ্বিক উষ্ণতার কারণে এমন পরিস্থিতি, যা থেকে উত্তরণে এখনই সচেতন হওয়ার তাগিদ বিজ্ঞানীদের। দিনে দিনে বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা। ভয়াবহ হারে গলছে বিভিন্ন হিমবাহ। এতে চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পৃথিবী। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, বিশ্বে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে ব্যবহার করা হয় হিমবাহগুলো। এছাড়া 20% বেশি মানুষ গ্রীষ্মে হিমবাহ গলা পানির উপর নির্ভরশীল, যা ব্যবহার করা হয় খাওয়া, কৃষিকাজ ও জলবিদ্যুৎ কেন্দ্রে। এদিকে গ্রীষ্ম মৌসুমে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন স্পেন। দেশটির আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, চলতি মাসের তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দেবে। বিভিন্ন জায়গায় স্বাভাবিকের চেয়ে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এরই মধ্যে স্পেনের বেশ কিছু অংশে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কর্ডোভা আর সেভিল শহরে 37 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে। এতে দেশটিতে বড় ধরনের দাবানলের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভয়াবহ তথ্য জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা। তারা বলছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়তে থাকায় আফ্রিকা অঞ্চলে 3 বছরে খরার আশঙ্কা 100 গুণ বেড়েছে। এতে অন্তত 43.5 লাখ বাসিন্দার মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুদানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সব প্রস্তুতি শেষ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিরতে আগ্রহীদের খার্তুম থেকে নেওয়া হবে বন্দরে, সেখান থেকে জাহাজে সৌদি আরবের জেদ্দায়। এরপর 3 মে বাংলাদেশ বিমানে ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। প্রচণ্ড যুদ্ধের মুখে সুদান ছাড়তে শুরু করেছে বিভিন্ন দেশের নাগরিকরা। আতঙ্কে বাংলাদেশি নাগরিকরাও। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অন্তত 1,500 নাগরিক আছেন সেখানে, যারা দেশে ফিরতে চান। তাদের তালিকা তৈরি করছে খার্তুমে বাংলাদেশ দূতাবাস। এরই মধ্যে 700 জন দেশে ফেরার আগ্রহ দেখিয়েছেন। আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের যারা লোক ওখানে আছে তারা ওই সঠিকভাবে তারা যে উত্তরটা দিবে, তারা আসতে উইলিং, কখন আসতে উইলিং, কবে আসতে উইলিং, সেই তথ্যগুলা পুরোপুরিভাবে জানাচ্ছে না। অনেকেই হয়তো ভাবছে যে চলে গেলে তো চাকরি খোয়াবে, রিস্ক নিয়ে থেকে যেতে চাচ্ছে। এটা একটা সমস্যা। তো আমরা মোট সংখ্যাটা এখন নির্ধারণ করতে পারিনি। বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সার্বিক সহযোগিতা দিতে রাজি সৌদি আরব। আগ্রহীদের সড়কপথে সুদানের খার্তুম থেকে বন্দরে সরিয়ে আনা হবে। এরপর সৌদি আরবের বাণিজ্যিক জাহাজে তাদের নেওয়া হবে জেদ্দায়। এ খরচ বহন করবে সৌদি সরকার। এছাড়া আটকে পড়া নাগরিকদের ফেরার সব খরচ বহন করবে বাংলাদেশ সরকার। বাস আবার ওখান দিয়ে আনতে গেলে 1-2টা বাস একসঙ্গে ছাড়া যায় না, যেহেতু নিরাপত্তার ব্যাপার। অনেক বেশি বাস একসঙ্গে ছাড়তে হয়, এই জন্য হয়তো সেখানেও কিছুটা সময় লাগতে পারে।
বাট একবার পোর্ট সুদান পৌঁছে গেলে আর আমার মনে হয় তেমন প্রবলেম হবে না, আমরা সরাসরি জেদ্দাতে নিয়ে আসতে পারবো। জেদ্দায় আনলে আমাদের নিজস্ব স্কুল ঘরে রেখে দেব। এখানে বিমানে বলে রাখছি 3 তারিখের ফ্লাইটে আমাদের এখান থেকে বিমান খালি যাবে, লোক নিয়ে যাবে, ওখান থেকে শুধু আমাদের লোক আনবে 3 তারিখ। এটা হলো আর্লিয়েস্ট আমরা ঠিক করে রাখছি। ক্ষমতার দ্বন্দ্বে 15 এপ্রিল সুদানে শুরু হয় সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর সদস্যদের মধ্যে লড়াই। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে অনেকেই বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন নিরাপদ স্থানে। এরই মধ্যে সেখানে দেখা দিয়েছে খাবার ও পানি সংকট। তাই সময় মতো বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আরও 72 ঘণ্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF। পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় থেকেই এটি কার্যকর হবে। এদিকে দেশটির সেনাবাহিনী খার্তুমে RSF যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এদিকে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সুদানে মানবিক সংকট বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এ অবস্থায় সুদান মিশর সীমান্তে অন্তত 10,000 মানুষ সুদান ছেড়ে যাওয়ার জন্য আক্ষেপ করেছে বলে জানিয়েছেন এক মানবাধিকার আইনজীবী। ইউক্রেনের পূর্বাঞ্চলের দখল নিতে মরিয়া ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনী। বাখমুত সহ পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে জোরদার হয়েছে হামলা। বিবিসির তথ্য বলছে, তীব্র রুশ হামলায় বাখমুতে অস্ত্র সংকটে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন এক ইউক্রেনীয় কমান্ডার। তিনি জানান, রুশ হামলায় তাদের বেশিরভাগ প্রতিরোধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনীয় বাহিনীর বড় ধরনের হামলা প্রতিরোধে রুশ বাহিনী কঠিন দুর্গ তৈরি করছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার স্যাটেলাইট ইমেজে রুশ বাহিনীর প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়টি উঠে এসেছে। তাতে দেখা গেছে, রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল হয়ে ক্রিমিয়া পর্যন্ত রুশ দুর্গের বিশাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এছাড়াও দক্ষিণ জাপোরোঝিয়া অঞ্চল ও ক্রিমিয়ার প্রবেশপথের এলাকাগুলোতে প্রতিরক্ষা জোরদার করেছে রাশিয়া। কর্মক্ষেত্র থেকে 500 কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে সফটওয়্যার কোম্পানি ড্রপবক্স, যা প্রতিষ্ঠানটির জনবলের প্রায় 16 ভাগ। প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী পরিচালক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি অর্থনৈতিক মন্দার মধ্য দিয়েও যাচ্ছে বলে দাবি করেন ড্রপবক্সের কার্যনির্বাহী পরিচালক ড্রিউ হিউস্টন। একই সাথে এসব কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মচারীদের সেট করতেও দক্ষ মানুষের দরকার পড়বে বলেও জানান হিউস্টন। তবে ছাঁটাই করা এসব কর্মীদের অন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার মতো প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সাথে পরিশোধ করা হবে সব আর্থিক লেনদেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানকে ঘিরে বাকিংহাম প্যালেসে চলছে জোর প্রস্তুতি। যে গাড়িতে রাজা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন, প্রস্তুত হচ্ছে সেটি। রাজ্যাভিষেক উপলক্ষে চার্লস ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রতিকৃতি খোদাই করা 50 পেন্স ও 5 পাউন্ডের নতুন মুদ্রা তৈরি করেছে রয়্যাল মিন্ট। আগামী 6 মে রাজ্যাভিষেক হতে যাচ্ছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। 3 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। রাজা হিসেবে তার দায়িত্ব নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী ধাপ এটি। ব্রিটিশ রাজতন্ত্রের প্রথা অনুযায়ী রাজ্যাভিষেকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মুকুট পরে সিংহাসনে বসেন রাজা বা রানী। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস। ডায়মন্ড জুবলি স্টেজ কোচ নামের ঘোড়ায় টানা বিশেষ গাড়িতে করে রাজা তৃতীয় চার্লস এবং তার কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজ্যাভিষেকের জন্য বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। ফেরার পথে গোল্ড স্টেজ কোচ নামের অন্য আরেকটি রাজকীয় বাহন ব্যবহার করবেন রাজা তৃতীয় চার্লস। 260 বছরের পুরনো গাড়িটিকে টেনে নিতে প্রয়োজন হয় 8টি ঘোড়ার। দৃষ্টিনন্দন চিত্রকর্ম ও নানা রাজকীয় সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বাহনগুলো। ভিড়ের মধ্যে রাজ্যাভিষেকে আসা দর্শকরা যেন রাজা রানীকে সহজে দেখতে পারেন, সেজন্য অন্যান্য গাড়ির চেয়ে উঁচু হয় এই রাজকীয় বাহনগুলো। রাজ্যাভিষেকের সময় চার্লসকে অভিষিক্ত করতে ব্যবহৃত হবে জেরুজালেম থেকে আনা বিশেষ সুগন্ধি জলপাইয়ের তেল। এছাড়া রাজ্যাভিষেক উপলক্ষে চার্লস ও ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রতিকৃতি খোদাই করা 50 পেন্স ও 5 পাউন্ডের নতুন রাজকীয় মুদ্রা তৈরি করেছে রয়্যাল মিন্ট।
এদিকে রাজ্যাভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্টের নাম অঙ্কিত চীনামাটির বিশেষ মগ ও রাজমুকুটের বিশেষ রাজকীয় ইমোজি তৈরি করা হয়েছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর ফিরতি সিরিজেও দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে। বিশ্বকাপ স্কোয়াডে এই সিনিয়র ক্রিকেটারের জায়গা দেখছেন না খালেদ মাহমুদ সুজন। মিরপুরে বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটাই জানান বিসিবির এই শীর্ষ পরিচালক। টাইগার ক্রিকেটে এখন সরব আলোচনায় নীরব ভূমিকায় মাহমুদুল্লাহ রিয়াদ। পরপর 2 সিরিজে ঠাঁই মেলেনি স্কোয়াডে। ধীরে ধীরে চলে যাচ্ছেন জাতীয় দলের রেডারের বাইরে। বিশ্রামের মোড়কে তবে কি শেষ দেখে ফেললেন রিয়াদ? তাকে নিয়ে বোর্ড কিংবা কোচের ভাবনা এখনো পরিষ্কার নয়। তবে বিশ্বকাপ স্কোয়াডে রিয়াদকে দেখছেন না খালেদ মাহমুদ সুজন। যেহেতু ন্যাশনাল টিম এখন ওকে টিমে নেই, তাকে আমি অভিভাবক যদি আমি বলি যে আমি যেভাবে দেখছি হয়তো রিয়াদকে ওয়ার্ল্ড কাপে আমি দেখছি না। কারণ যদি রিয়াদকে ওয়ার্ল্ড কাপে দেখতাম তাহলে হয়তো এই সিরিজগুলোতে রিয়াদ থাকতো। ওয়ার্ল্ড কাপের আগে যদি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে ডাকা হয় তাহলে সেটা ভুল হবে। তার আগেই আমার মনে হয় যে রিয়াদকে দেখে যদি ওই চিন্তায় থাকে তাহলে তাকে আরও সিরিজ দিতে হবে, ম্যাচ খেলতে হবে। রিয়াদের পজিশনে মুশফিকুর রহিমকে এনে উপরে তারুণ্য যোগ করেছেন হাতুরু সিংহে। আয়ারল্যান্ডের বিপক্ষে 6-এ নেমে টাইগার ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করে মুশফিক কাটিয়েছেন বিপদ সংকেত। অন্যদিকে হৃদয়, আফিফ, রাব্বিরাও চ্যালেঞ্জ জানাচ্ছে মাহমুদুল্লাহকে। তারা ব্যর্থ হলে সুযোগ মিলতেও পারে। এক্ষেত্রে অভিজ্ঞতাই একমাত্র পুঁজি রিয়াদের। বর্তমান পরিস্থিতিতে কি এটা ইম্পর্টেন্ট চিন্তা করতে হবে যে রিয়াদকে আমাদের আসলে দলে কতটুকু দরকার, বা ওর রিপ্লেসমেন্টে যারা খেলছে তারা কি পারফর্ম করতে পারছে কিনা। যদি তারা পারফর্ম করে বা টিম যদি স্যাটিসফাইড থাকে সেটা তো রিয়ার অপরচুনিটি কম থাকবে, যেটা আমি মনে করি। যদি আমি অনেস্টলি কথাটা বলি, আর যদি এরকম না হয় রিয়াদের এক্সপিরিয়েন্স তো আছে, রিয়াদ যে কোনো সময় আবার ব্যাক করলে পারফর্ম করতে হবে, সেটা আমরা সবাই বিশ্বাস করি। এদিকে আইপিএলে 1 ম্যাচের পর লিটনকে আর না খেলানোরও আক্ষেপ খালেদ মাহমুদের। হ্যাঁ, মানে একটু তো কষ্টের জায়গা, কারণ লিটন বসে আছে দেখতে ভালো লাগে না আসলে, সত্যি কথা বলতে গেলে। ওর জন্য প্রেশার ম্যাচ ছিল, যত বড় প্লেয়ারই হোক, আইপিএলের তার প্রথম ম্যাচ, ওর জন্য একটা প্রেশারটা ব্যাপারটা ছিলই। তো আশা করেছিলাম হয়তো লিটন আবার সুযোগ পাবে। আমি জানি যে সুযোগ পেলে লিটন নিজেকে ঠিকই মেরে ধরবে। আগামী জুন জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ। টাইগার জার্সিতে ফিরতে এই সিরিজ শেষ সুযোগ হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ওডিআইতে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারালো পাকিস্তান। এ জয়ে 5 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। টস জিতে ওয়ানডেতে 500তম জয়ের লক্ষ্যে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে সুবিধা করতে পারেননি বোলাররা। ড্যারিল মিচেলের 113 আর উইল ইয়ংয়ের 86 রানের উপর ভর করে 7 উইকেট হারিয়ে 288 রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। 2টি করে উইকেট পান আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ। শাদাব খান পেয়েছেন 1 উইকেট। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় স্বাগতিকরা। ফখর জামানের সঙ্গে ইমামুল হকের 124 রানের ওপেনিং জুটিতে ব্ল্যাক ক্যাপসদের অনেকটাই পেছনে ফেলে দেয় পাকিস্তান। ইমাম ফেরার পর বাবর আজমকে নিয়ে ফখর গড়েন 90 রানের জুটি। 49 রানে বাবর আউট হলেও ফখর তুলে নেন ক্যারিয়ারের 9ম সেঞ্চুরি, থামেন 117 রানে। এরপর রিজওয়ানের অপরাজিত 42 রান পাকিস্তানকে এনে দেয় সহজ জয়। Fakhar Zaman has back-to-back ODI centuries and he's done it in quite some fashion. Down the wicket. He's got a lot of height on that, but he'll clear the fielders. ঈদের বিরতির পর ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আজ আলাদা ম্যাচে নামছে শীর্ষ 2 দল। মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংস লড়বে রহমতগঞ্জের বিপক্ষে, আর গোপালগঞ্জে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ। 2টি ম্যাচই শুরু বিকেল 3:45টায়। 12 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পোক্ত বসুন্ধরা কিংসের। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে 7 পয়েন্ট এগিয়ে ব্রুজেনের দল। ডোরিয়েলটন গোমেজের ফর্ম বসুন্ধরার মূল শক্তি। এরই মধ্যে 11 গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। অধিনায়ক রবসন রবিনিও যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন। টেবিলে 9-এ থাকা রহমতগঞ্জের বিপক্ষে দাপুটে জয়ের প্রত্যাশা কিংসের। অন্যদিকে আবাহনী সবশেষ 3 ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে টিকে আছে। কলিন্দ্রেস ও এলিট কিংসলে আক্রমণে আকাশী নীলের মূল ভরসা। মুক্তিযোদ্ধা সংসদের সাথে পূর্ণ পয়েন্টের লক্ষ্যে নামবে ধানমন্ডির জায়ান্টরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে 2-2 গোলে ড্র করল টটেনহাম। জোড়া গোলে এগিয়ে থেকেও 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। ম্যাচের শুরুতেই স্যানচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির ঠিক আগ মুহূর্তে লিড দ্বিগুণ করেন র্যাশফোর্ড। প্রথমার্ধে 2বার জালে বল পাঠিয়ে জয়ের আশা জাগায় সফরকারীরা।
তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে বিরতির পর আক্রমণের ঝড় তুলে 1 পয়েন্ট আদায় করে নেয় টটেনহাম। 56 মিনিটে ব্যবধান কমান পেদ্রো পোরো। এরপর আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে 79 মিনিটে রেড ডেভিলদের স্তব্ধ করে ম্যাচে ফেরে স্বাগতিকরা। কেইনের দারুণ পাস থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন সাউথ কোরিয়ান ফরওয়ার্ড সন হিউইং মিন। Well blocked, and then Porro, what a strike! Fabulous hit from Pedro Porro. He's going to go all the way through. Kane, what a ball! Surely, Son scores, and United pay the price in this second half. দেশে সাদা অ্যালবিনো বাঘ আছে 7টি, যারা জন্মেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানা, চট্টগ্রাম চিড়িয়াখানা ও সাফারি পার্কে। গবেষকরা বলছেন 2 থেকে 5 বছরের এই সাদা অ্যালবিনো বাঘ শাবকের সুস্থতা নিশ্চিত করা জরুরি। সেই সাথে এই প্রজাতি নিয়ে বিশেষ গবেষণার প্রয়োজন। দুর্জয় অবন্তিকার মৃত্যুর 1 বছর পর বেলির ঘরে এসেছে নতুন অতিথি। 1 বছর বয়সী 2 শাবকের একটি আবার সাদা অ্যালবিনো। প্রাণীবিজ্ঞানের ভাষায় অ্যালবিনো নামের একটি বিশেষ জিনের কারণে কিছু বাঘ এমন জন্মে। বংশধরদের মধ্যে আগে কেউ সাদা থাকলে এমনটি হয়। এটিকে জন্মগত ত্রুটিও বলে কেউ কেউ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অ্যালবিনো বাঘ শাবক জন্মানোর ঘটনা এটি প্রথম। এ খবর প্রচার না করে 1 বছর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এদের, তাই শাবকগুলো এখন সুস্থ আছে। আমরা আসলে গণমানুষের কাছে এগুলোকে এক্সপোজ করিনি। আমি কর্তৃপক্ষকে যথাসময়ে জানিয়েছি তাদের জন্মের বিষয়টি। আমরা এগুলোকে তাদের যে বাসস্থান সেখানে রেখেই পরিচর্যা করেছি। প্রয়োজনে আমাদের হসপিটালে স্থানান্তর করেছি। এভাবে করেই সেগুলো সুন্দরভাবে সার্ভাইভ করেছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় 4টি জন্মানো বাঘ শাবক সহ আছে 5টি সাদা অ্যালবিনো শাবক, যাদের বয়স এখন 2 থেকে 5 বছর। আর গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেয়া সাদা বাঘটি এখন প্রায় 5 বছর বয়সী। এরা সবাই সুস্থ ও সবল আছে। প্রাণী গবেষকেরা বলছেন, দেশের পরিবেশে সাদা বাঘ সফলভাবে জন্মাচ্ছে। সঠিক যত্ন নিলে এই বাঘ বাঁচানো সম্ভব। বিদেশের চিড়িয়াখানায় সাদা বাঘের ব্যাপক চাহিদাও আছে, তাই এ বিষয়ে গবেষণা জরুরি। ব্রিড করলে পরবর্তী জেনারেশনটা যে ওইরকম হবে এর কোনো কথা নেই। হ্যাঁ, অ্যালবিনো হতে পারে, আবার নাও হতে পারে। আবার এক সময় দেখা যাবে হয়তো অ্যালবিনো হতে 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 কয়েক জেনারেশন পরে এটা নাইও হয়ে যেতে পারে। ওই যে রিসেসিভ ক্যারেক্টার বললাম, নাই হয়ে যেতে পারে, অথবা এটার আধিক্যও দেখা যেতে পারে। যে এখন হয়তো 1-2টা দেখা যাচ্ছিল, পরবর্তী কয়েকটা জেনারেশনের পরে হয়তো অনেক বেশি দেখা যাচ্ছে। এই কারণেও হতে পারে। এবং এই অ্যালবিনো ক্যারেক্টার্সগুলো অনেক সময় মিউটেশনের কারণে হয়ে থাকে। গত 5 বছরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেওয়া 4টি শাবকের সবগুলোই মাছিবাহিত রোগে মারা যায়। তবে এখন তাদের কাছে 5টি সুস্থ বাঘ শাবক আছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।